বেপরোয়া গতিতে আরেকটু হলে মাঝবয়সী লোককে ঠুকে দিত কেউ। ভাগ্যিস ঠিক সময় পৌঁছে মেহের তাকে বাঁচিয়ে নিয়েছে। তবে ওই লোককে বাঁচাতে গিয়ে নিজে মুখ থুবড়ে পড়েছে ফুটপাতে। ঠোঁট অনেকখানি কেটে গেছে আর হাতেও বেশ ব্যথা পেয়েছে। জারিন তাকে তুলে ইচ্ছে মতো ঝেড়ে দিচ্ছে। আর যদি ওর কিছু হয়ে যেত? আরে জান, চিন্তা করছো কেন? আমি তো ঠিক আছি। আর ওই আঙ্কেল কই গেল? তুই তো ঠিক থাকবি। হাত কেটে তুই বিন্দাস সেই হাতে পুরো ঢাকা ঘুরতে পারিস, সেখানে এটা তো সামান্য। মেয়েরা আর জারিন আশেপাশে তাকায়, দেখে সবাই তাদেরকেই দেখছে। অবশ্য ওই বৃদ্ধ লোকটা নেই, হয়তো চলে গিয়েছে। দেখে মনে হচ্ছিল বেশ তাড়ায় আছে সে। আজ ঘুরতে বেরিয়েছিল দুই বান্ধবী। ভার্সিটি বন্ধ, আর এর ফায়দা লুটবে না তা কি হয়? জারিনকে ওর আরামের ঘুম হারাম করে আসতে হয়েছে। পাশের একটা ফার্মেসি থেকে ফার্স্ট এড করিয়ে নেয় ওরা। তখনই জারিন শোর তুলে কাউকে ডাকতে থাকে। ডাক এরকম যে, এই এই শুনছ? মেহের কপাল চাপড়ায়। তার বান্ধবী কি করে ডাকে, এটা কি ডাকার একটা নমুনা হলো? এত মানুষের মাঝে যদি নাম ধরে না ডাকে তাহলে সেই ব্যক্তি শুনবে কি করে? গাধা, যারে ডাকতেছস তার নাম ধরে ডাক। এটা খোলা মাঠ না যে ওই ব্যক্তি বুঝবে তুই তাকেই ডাকতেছস। জিভা কামড় বসা জারিন এক চোখ ছোট করে কিউটভাবে দুই পাশে মাথা নাড়ায়। ডেকে ওঠে, সারিম সারিম। সারিম নাম শুনে সচেতন দৃষ্টিতে এদিক ওদিক তাকায় মেহের, তবে চেনা কাউকে দেখতে পায় না। নিরাশ হয় সে। জারিনের এই হবু জামাইরে দেখা মনে হয় তার কপালে নাই। আর এই শয়তানটিও ঘুরতে যাবে, একসাথে খাবে, তাও একটা ছবি তোলার কথা এর মনে থাকে না। বিরক্তিকর। দোস্ত চলে গেছে মনে হয়। আরও ডাক, এই শুনছো, এই শুনছো এমন করে। জীবনে অনেক নমুনা দেখেছি, তোর মতো দেখি নাই। সর, আমি বাসায় যাব। দোস্ত সরি, আর এমন হবে না। তুই আমার জন্য একটাও তো ছবি তুলতে পারস নাই, তাই না? তা না করে এখন অবধি শুধু নাম আর কাম বলেই বসিয়ে রাখছিস। আমার বেলায় দোষ। তুই যদি ফুচকা স্টলে আর একটু থাকতি তাহলেই তো দেখা হইতো। তুইও তো কার সাথে চলে গেলি? কে ছিল রে? আমি তো এই বিষয়ে ভুলেই গেছিলাম। মেহের অবাক হয় না। এই মেয়েটা এমনই, সব সময় একটা একটা করে প্রশ্ন করে না, একেবারেই সব প্রশ্ন করে। যখন যেই কথা মনে পড়বে সাথে সাথে মেসেজে জানিয়ে দিবে। এই তো আজকে সকালে জানিয়েছে ওকে নাকি সারিম গোল্ডের রিং দিয়েছে, আর ওইটা ওর মনেই ছিল না বলতে। তুই বাড়ি যা, যার কারণে আমি হবু দুলাভাইকে দেখতে পারি নাই, ওই শয়তানটাকে ধুয়ে আসি যা। জারিনকে বাড়ি যেতে বলে নিজে অন্যদিকে হাঁটা দেয়। অবাক হয়ে জারিন দাঁড়িয়ে রয়। এই মেয়েটাকে প্রশ্ন করলে তার উত্তর পাওয়া যায় না বললেই চলে। প্রশ্ন আজ করলে 10-12 দিন পর একাই এই উত্তর জারিনের সামনে চলে আসে। আর তা মেহের জানে। এই মেয়ের মন কি বলে কে জানে। ফোন বেজে ওঠে, রিসিভ করতেই ওপাশের শীতল কণ্ঠস্বর জারিনের হৃদয়ে বাড়ি খায়। নাম্বারটা আরেকবার দেখে নেয় সে। মনে মনে কয়েকটা কথা সাজিয়ে নেয়। আজ এই লোকটার জন্য ও বকা খেলো। রাস্তায় দাঁড়িয়ে না থেকে বাড়ি যাও, মেহের তো চলেই গেছে। সারেমের কণ্ঠস্বর এলোমেলো হয়ে যায় জারিনের সব সাজানো কথা। তবে কপট রাগ দেখিয়ে বলে ওঠে, তা যখন দেখেছেন আমাদের আসলে কি সমস্যা হতো শুনি, আর আপনি কিভাবে জানলেন ও মেহের ছিল? ওপাশটা যেন আবারও নীরবতা ছুঁয়ে গেল। ওয়েটারের কণ্ঠস্বর ভেসে আসায় জারিন বুঝলো আশেপাশের কোনো রেস্টুরেন্টে বসে ওকে দেখছে এই বদলোক। এদিক সেদিক তাকাতে লাগলো সে। তখনই সারিম বলল, এদিক সেদিক তাকাতে হবে না, ব্লুবেরি রেস্টুরেন্টের দোতলায় চলে আসো। এই রেস্টুরেন্ট নতুন খুলেছে। আসবে আসবে বলে আসা হয়নি। আপনি বসেন, আমি আসছি। ফোনের পর ফোন আসে, বিরক্তিতে এবার উঠে বসে তীব্র। রাত 2টার দিকে ঘুমিয়েছিল, আর এখন 10:50 মতো বাজে। আকাশ একেবারে মেঘলা, তাই সময়ের আন্দাজ করা খুবই টাফ। বারান্দা দিয়ে একবার বাইরে লক্ষ্য করে ফোন রিসিভ করে সে। তবে ওপাশে রাগান্বিত কণ্ঠ শুনে মুখে তার হাসি ফুটে ওঠে। তীব্রর বাচ্চা, তোমার জন্য আমি এখনও জারিনের জামাইকে দেখতে পারলাম না। তুমি কোথায় আছো জলদি বলো, আজ তোমার খবর আছে। মেহেরের কথা শুনে তীব্র ঠোঁট টিপে হাসে। বলে ওঠে, মেহের তোকে এখনও বিয়েই করতে পারলাম না, আমার বাচ্চা আসবে কোথা থেকে? আর জারিনকে? মেহের লজ্জা পায়। এই ছেলের কথা ইদানিং তার লজ্জা পাওয়া একটু বেশিই হচ্ছে। ফোনে ঝগড়া করেই এত লজ্জা পাচ্ছে, আর সামনে থাকলে কী না হতো কে জানে। তীব্র বলে ওঠে, আমি তোকে ঠিকানা টেক্সট করছি, চলে আয়। আর আসার সময় কিছু খাবার কিনে আনিস, আমি রান্না করিনি এখনও। তীব্রর কথায় বেচারি এবার আরও লজ্জা পায়। তবে এবার লজ্জা পায় এই কারণে যে ছেলেটা এখানে পরিবার ছাড়া থাকছে, ঠিকভাবে খাচ্ছে কিনা এর খবরও রাখেনি ওরা। আর বাইরের খাবার এত খেলে অসুস্থ হতে দিন দুয়েকও লাগবে না। যা শরীর বানিয়েছে তা বিগড়ে যেতে বেশি দিন একদমই লাগবে না। ঠিকানা দেখে রিকশায় উঠে বসে সে। চাল ডালে রান্নার প্রয়োজনীয় জিনিস অর্ডার করে নেয়, আর হালকা পাতলা খাবারও অর্ডার দেয়।
রান্না বসালেই তো আর রান্না হয়ে যায় না, সময়ও লাগে। মেহের পৌঁছানোর মিনিট 10 পরেই চাল ডালের ভাইয়া এসে পৌঁছায়। এত দ্রুত আশা করেনি মিহির, যদিও সে বাইরেই দাঁড়িয়ে থাকতো যতক্ষণ না চাল ডালের ভাইয়া জিনিসপত্র না দিয়ে যেত। লিফটের পাশে চেপে তীব্র ফ্ল্যাটে পৌঁছায় সে। কি রে, হাতে এত কিছু কি? রান্নার জিনিসপত্র। তোকে আমি খাবার আনতে বলেছিলাম আর তুই জিনিসপত্র তুলে এনেছিস। তো কি করব? বাইরের খাবার খেতে থাকলে তোমার এই সুন্দর বডিটা নষ্ট হয়ে যাবে। তা রান্না কে করবে? আমি বড্ড ক্লান্ত। তোর ফোনে উঠেছি। আমি রান্না করছি না, যা আমার জন্য এখন খাবার কিনে আন। অবশ্যই আমি রান্না করব। তবে তুমি রান্না করতে জানো তীব্র? রান্না তো সবাই পারে। রান্না শিখলে কারো উপর ডিপেন্ডেন্ট হতে হয় না, যে কোনো জায়গায় সার্ভাইভ করা যায়। তবে তুই রান্না করতে পারিস তো আদৌ? তুমি গিয়ে বসো তো, আমার রান্না খেয়ে আঙুল চাটবে। তীব্রকে ধাক্কিয়ে ড্রয়িং রুমে বসিয়ে এদিক ওদিক তাকিয়ে কিচেন খুঁজে বের করে মেহের। ঢুকে পড়ে কিচেনে। তীব্র ছোটবেলার সবচেয়ে প্রিয় খাবার ছিল চিকেন চাপ আর ফ্রাইড রাইস। বেশ মজা করে খেত। মেয়ে ঠিক করে নেয় এখন সে তাই বানাবে। যদিও সকাল সকাল এসব খাওয়া ঠিক না, তবে এখন আর সকাল আছে কি? অলরেডি 11:40 বাজে। রান্না শেষ হতে হতে 12টার বেশি হয়েই যাবে। মেহের কি রান্না করছে উকি দিয়ে 2-1 বার দেখে গিয়েছে তীব্র। মেহেরের আনা ব্রেডেই খাচ্ছে। খিদে পেয়েছিল তো বেচারার। জরুরি ফোন আসায় ড্রয়িং রুমে ফিরে আসে সে। কল রিসিভ করতে ওপাশ থেকে শুনতে পায় কেউ বলছে, বাহ বাহ, বাংলাদেশে আত্মগোপন করেছ? তোমার মতো কাপুরুষের হাতে নাকি গ্র্যান্ডফাদার ক্যানিয়ন তার বিশাল এ রাজত্ব তুলে দিবে ভাবা যায়? তীব্র নিজের রাগ সংবরণ করে হাসতে হাসতে বলে ওঠে, স্যার, আত্মগোপন করে না, বরং আত্মগোপন করতে বাধ্য করে। তবে পাখি যদি নিজ থেকে এত সহজে ধরা দেয় তাহলে কি চলবে? তীব্র কথায় ওই পাশ থেকে যে কল কেটে দেয় তা দেখে সে হাসে। কাউকে মেসেজ দিয়ে মোবাইল থেকে নাম্বারটা ডিলিট করে দেয়। নাম্বার চেঞ্জ সে করবে না। নাম্বার চেঞ্জ করলে ঝামেলা আছে। শত শত প্রশ্ন করবে তার পুতুল বউ। মাহিন আজ ডেটে যাবে। সুন্দর করে সাজগোজ করেছে। সাজগোজ যদিও মেয়েদের স্বভাব, তবে নিজেকে সুন্দর করে পরিপাটি রাখা সবার কাজ। আর এদিকে মাহিন সবচেয়ে সেরা, একদম পরিপাটি পারফেক্ট মানুষ বলা যায়। যদিও কোনো মানুষ পারফেক্ট না, এই যে এত পারফেক্টনেসের মাঝেও মাহিন তার রক্তের পরিবার থেকে বড্ড দূরে। তারা তো তার খোঁজও নিল না। বাবা মা মরলে যে বাবার পরিবার ধীরে ধীরে পর হয়ে যায়, চোখ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। তার আম্মু না থাকলে তার কি হতো? হয়তো রাস্তায় রাস্তায় বড় হতো। চায়ের টাপড়িতে বসে চা খাচ্ছে সে। এই জায়গাটাতেই সে ডেটে এসেছে। আজ অব্দি যতবার ডেট করেছে এখানে এসেছে। তার ভাষ্যমতে, যে মেয়ে আমাকে ভালোবাসবে সে আমার গরিব কিংবা ধনী হওয়া দেখবে না। আর গরিব কিংবা ধনী হওয়া নিয়ে যদি এত সমস্যা থাকে তাহলে আমার চাই না। এক্সকিউজ মি, আপনি কি মাহিন তালুকদার? মাহিন মেয়েলি কণ্ঠের দিকে তাকায়। মেয়েটা সুন্দর। প্রথম দেখাতেই এই চিন্তা এসেছে ওর মাথায়। দোকানটা পুরোপুরি ফাঁকা। ওই দোকানওয়ালা আঙ্কেলকে বলে ঘণ্টাখানেকের জন্য কাউকে চা দিতে না করেছে। বলেছে সে এর জন্য 3000 টাকাও দিয়ে দেবে। এই টাকার কিন্তু বেশ ভালো রেস্টুরেন্টে অনায়াসে খাওয়া যেত। তবে পরীক্ষামূলক কাজটা হতো না। জি বসুন। আপনার পছন্দের জায়গাটা কিন্তু সুন্দর, তবে অনেক নিরিবিলি। কোনো রিক্সা চালক সহজে আসতে চায় না। জি মিস মারিয়ম, তবে এই জায়গাটা নিরিবিলি না। এখান থেকে একটু আগেই ভিজিটর প্লেস আছে, ওখানে মোটামুটি ভিড় থাকে সবসময়। ও, আপনার কি অস্বস্তি হচ্ছে? না না, তেমন কিছু না। আসলে পাশেই তো জঙ্গল এরিয়া, তাই একটু ভয় লাগছে এই আর কি। ইমপ্রেস হয় মাহিন। মেয়েটা নিজের ভয়ের কথাকে নির্দ্বিধায় না বলে দিল। সাধারণত কোনো মেয়ে এমনভাবে নিজের ভয়ের কথা অন্য কারোর সামনে বলতে চায় না, কেননা হিতে যদি সে তাকে আরও ভয় দেখায়, এর অর্থ সে কি বুঝবে? মেয়েটা তার সাথে অ্যাটাচ হতে চাইছে বিধায় নিজের ভয়ের কথা বলে দিল, নাকি একটু বেশি ফ্রি তাই? পরীক্ষা শেষের পর একদম ফ্রি সময় কাটাচ্ছে। মেয়ের সকাল হতে দেরি, তবে ওর টিভি ছাড়তে দেরি হয়নি। ওদিকে নুরিয়া, মায়া বেগম, তানমি এবং রাবিয়া বেগম রান্নাঘরে ঢুকেছেন। আজ মেহমান আসবে তাই এত আয়োজন। অবশ্য এ নিয়ে মেয়েদের এত মাথা ব্যথা নেই। মাথা ব্যথা তো টিভি ছাড়ার পর শুরু হলো। ঢাকায় নির্মম হত্যার খেলা শিরোনামে কি বিধ্বংসী লাশ দেখাচ্ছে। ঢাকাতে নির্মমভাবে হত্যা হয়েছে এক যুবকের। যৌনাঙ্গ থেতলে দিয়েছে ভারী কোনো বস্তুর প্রহারে। হয়তো বেশ নির্যাতন শেষেই মৃত্যুবরণ করতে হয়েছে একে। বুকের উপর, বাহুতে, মাথায় সবখানেতে খোদাই করে লিখেছে, আমি রেপিস্ট। কি নির্মম সে দৃশ্য! কতজন ভয়ে আটকে উঠছে, তো আবার কয়েকজন খুশি হচ্ছে সমাজ থেকে এক বিচ্ছিরি কীটের নাশ হওয়ায়। পুলিশ বাহিনীকে তৎপর যে হতেই হবে, এ যে পুলিশ কমিশনারের ভাগ্নি।
পুলিশ কমিশনার নিজেও ভীত হয়ে পড়েছেন, কেননা লাশের পাশে মহাদেশের হিংস্র দল টাইকুনের সিম্বল মিলেছে। টাইকুন সাম্রাজ্য এমনই শক্তিশালী যাকে রাশিয়ার গুপ্ত সৈন্যদলের মতো শক্তিধর বলেই ধারণা করা হয়। অপরাধ দমনে নয়, বরং অপরাধীদের উপরে ফেলতেই এরা বিশ্বাসী। কত অপরাধীর রক্ত যে টাইকুন সেনারা নিজেদের হাতে রাঙিয়েছে কে জানে। ডিআইজি প্রিয় মুখার্জি ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন। তার ধারণা হয়ে গিয়েছে এই কেস সাধারণ পুলিশ দ্বারা সমাধান সম্ভব না। তাই তো কেস যেমন সাধারণ না, ঠিক তেমনি পুলিশও তো লাগবে অসাধারণ। মিস হাইটকেই যে লাগবে, দুর্দর্শ কম বয়সী জোসিলা সাহসী ইন্সপেক্টর। গোপনে কাজ করে, তাই তো মিস হাইট। কাউকে ফোন দেন তিনি। পাশের মানুষটাও টাইকুনের সদস্য হতে পারে, তাই আবারও কেটে দেন। কাউকে বিশ্বাস নেই, তবে মিস হাইটকে বিশ্বাস করতে হবে যে অপরিচিত এক নাম্বার থেকে কল রিসিভ করতে ওপাশ থেকে ভেসে আসে। বাবুজি, হামনা আজকে জলদি চল গয়া, কাম কান্সি হ্যাঁ, জলদি বলুন। আজকের তাজা চুন চর্বি কি আমার জন্য? হ্যাঁ। যদিও বুঝতে সমস্যা হয় প্রথমে, তবে এর মানে কি দাঁড়ায় তো খুব ভালো করেই জানেন প্রিয় মুখার্জি। তাই তো তেমনি করে গুপ্তভাবে উত্তর দিলেন। আহা, বাসায় তো তোমার ম্যাডাম ছিলই। আচ্ছা যাই হোক, ফোন যখন দিয়েছ তো শোনো, ওইগুলো তোমার জন্যই, বুঝেছ? আগে বাবুজি। ফোন রেখে নিশ্চিন্তের হাসি হাসেন তিনি। তবে যে ভয় ছিল সেই হলো। ওনার অ্যাসিস্ট্যান্ট বিষয়টা ঠিকই দেখল, আবার জানিয়েও দিল কাউকে। আহা, ঘরের শত্রু বিভীষণ। পুরুষ হলেও ভেতরে ভেতরে একে অপরের শত্রু। ঘর অন্ধকার করে বসে আছে তীব্র। বড্ড ইচ্ছে করছে নিষিদ্ধ কিছুর প্রতি ঝুঁকতে, তবে সে যে ওর জন্য বারণকৃত। সে কেউটা তার জীবনে আসলে দুজনের জীবনে যে তাণ্ডব লীলা চলবে। তীব্র হঠাৎ ঘরের লাইট জ্বালিয়ে দেয়। এটা ওর ঘর না, অন্য কোথাও দেখেই বোঝা যাচ্ছে। খাট নেই, কিছুই নেই। এই নেহের মাঝেও এখানে আছে অজস্র ছবি, মেহেরের ছবি। তবে ওর অজান্তে যে তোলা তাও বোঝা যাচ্ছে। তীব্র নিজের বুকের উপর হাত রেখে নেশালো কিছু সংস্পর্শে আসার মতো করে বলে ওঠে, তোমাকে চাওয়ার এই ইচ্ছেটা বিধ্বংসী, তোমাকে পাবার এই স্বপ্নটা প্রাণঘাতী। তবুও তোমাকে চাই হৃদয়ের প্রতিটি শিরা উপশিরা হতে। যদি তোমার আমার দুই হৃদয়ের এই জাহান হতো, তবে দিলে জাহানে তোমায় আটকে দিতাম খুবই যত্নে। ছোটবেলায় খেলার ছলেই নিজেকে মেহেরের বলে মেনে নেওয়া তীব্র দূরে গিয়েও থাকতে পারেনি ওকে ছাড়া। তাই তো পাগলামি করতো নিত্য নতুন। তবে হঠাৎ করে ওর 19তম জন্মদিনে সব ঠিক হয়ে গেল। ও পাগলামি করা 2 বছরের পাগলামি কি আর এত সহজেই যায়? তীব্র তো মেহেরের খবরাখবর পাওয়ার জন্য আলাদাই এক লোক নিয়েছিল। মোটা অঙ্কের মাইনে তো তার হাত খরচের টাকা দিয়েই হয়ে যেত। তাছাড়া পার্ট টাইম জব তো সে করতই। ফোন বাজার শব্দে তীব্র বেরিয়ে আসে ওই রুম থেকে। গুপ্ত এই রুমটা তীব্রের রুমের ভিতরে আলমারির আড়ালে। দিনে 2-3 বার এখানে না আসলে ওর চলে না। ফোন রিসিভ করতে ওপাশ থেকে বিদেশি ভাষার কিছু কথা ভেসে আসে। স্যার, তুমি কেন বাংলাদেশে গেলে? তোমার প্রয়োজন কানাডাতে। নাবিন গ্রুপ আবারও স্ক্যান্ডাল করেছে। আহা আঙ্কেল, আপনি এত ভয় পান কেন? আপনার স্যার এখনও জীবিত। এই নাবিন গ্রুপ আমাদের হাতের ময়লা। আজ সমস্যা করছে, কাল তো নাও করতে পারে। অপর পাশের ব্যক্তি খুব ভালো করে বুঝে যান কাল নাবিন গ্রুপে কিছু না কিছু হবে, হোক কারো মৃত্যু কিংবা হাই ভোল্টেজের কিছু। আঙ্কেল আবারও বলে ওঠেন, ও কোথায়? তোমার সাথে কি আছে নাকি ওর কোনো? আঙ্কেল, ও কি বাচ্চা নাকি? ঘুরছে হয়তো কোথাও কোথাও। ওকে ইগনোর করেন। ওর বিষয়ে এখনও জানেই বা কয়জন? আচ্ছা, বেস্ট অফ লাক মাই বয়। আঙ্কেলের কোনো কালে অতীত নেই। শাসন ব্যবস্থা ওনাকে এমন বানিয়েছে। তীব্রর সাথে ওনার প্রথম দেখাটা ছিল অন্যরকম। কাউকে হত্যা করে তিনি বকছিল ওই লাশটাকে, আর তীব্র তা দেখে থমকেছিল অনেকক্ষণ। তারপর এগিয়ে এসে বলেছিল, আঙ্কেল, রেপিস্টটাকে এত সহজে মৃত্যু দিলেন কেন? এর তো আরও কঠিন মৃত্যুর প্রয়োজন ছিল। সে দেখাতেই এমন কিছু ছিল যে তীব্র আজ ওনার সাথে, ওনার হয়ে লড়ছে। সময়ের গভীরতায় সে জানতে পেরেছিল আঙ্কেলের মেয়ে লরা যখন রেপের ভিকটিম, তখন প্রমাণের অভাবে আসামি খালাস। অবশ্যই লরা যদি আত্মহত্যা না করতো তবে হয়তো আসামির সাজা হতো। তবে আঙ্কেল সেই দিন থেকেই নাকি এই অন্ধকার খুনাখুনের জগৎকে বেছে নিয়েছেন। মোয়াজ, মাহিন, পরিবারের বাকি সবাই ডাইনিং টেবিলে উপস্থিত। একসাথে সকালের নাস্তাটা খাবে বলে কথা। তবে তোয়া নেই। এই তো 4-5 দিন যাবৎ কেমন চুপচাপ হয়ে থাকে, যেন অনেক কিছুই ভাবে। তবে এ ভাবনার সুরাহা আদৌ সে পায় কিনা তা সে নিজেই জানে। মেয়ে ডাইনিংয়ে বসতে তার আগেই মোবারক তালুকদার তাকে বসতে নিষেধ করেন। একটা চেয়ারেই ফাঁকা ছিল।
তিনি মেহেরকে উঠিয়ে নুরিয়াকে ওখানে বসতে বলেন। মেহেরের ভেতরটা রাগে কেঁপে ওঠে। যত সে এই মেয়েটার সাথে মেশার চেষ্টা করছে, তবে তার দাদার কর্মকাণ্ডে পারছে না। আর এই মেয়েটা তো কথার কথা বলতেই পারতো, আমি না হয় পরে খাবো, মেহের আগে খেয়ে নিক না। এই কথা এই মেয়ের মুখে আসেনি। রাগ দেখিয়ে ড্রয়িং রুম থেকে মোবাইল হাতে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। মেহেরের প্রতি এমন অবিচার দেখে মুয়াজ চুপ থাকতে পারে না। টেবিলে সশব্দে আঘাত করে। প্রতিটা মানুষ কেঁপে ওঠে। তবে মাহিন নির্বাক। সে জানতো তার ভাই এমন কিছুই করবে। তোমাদের সমস্যা কি আমাকে বলবা? মেহের তো এই বাড়ির মেয়ে, তাও তোমাদের ভেতরে কি এমন চলে যে সবসময় ওকে হেয় করো? তোমাদের কারণে না খেয়ে চলে গেল ছুটকি, এখন নিজেও খাওয়া রেখে টেবিল থেকে সরে আসে। মাহিনের খাওয়া শেষ। এখন সে তার বোনুর কাছে যাবে। সে জানে তার বোনু অতিরিক্ত রেগে গেলে কোথায় যায়। মুয়াজের পিছু পিছু তৃষ্ণা ঘরে গিয়েছে। এই ছেলে যার রাগ, ঘরে গিয়ে সব না ভাঙলেই হলো। যাকে নিয়ে এত কিছু হলো সে তো নির্লজ্জের মতো খেয়েই যাচ্ছে। মায়া বেগমও অপমানে সেখান থেকে রান্নাঘরে ফিরে গিয়েছেন। তুর্জয় আর নুরিয়ার জন্য আর যে কত কথা শুনতে হবে তাকে। মুয়াজ মাহিনে চলে যাওয়া দেখে মোবারক তালুকদার বিড়বিড় করে বলে ওঠেন, আমি কি তাড়াইয়া দিছিলাম নাকি? একটা জায়গা আসলো তাই তো নুরিয়া নানুভাইকে বসাইলাম। আহারে, সকাল সকাল মেয়েটা কাজকাম করছে। মোবারক তালুকদারের এমন চিন্তায় ভাটা পড়বে। যদি তিনি শোনেন তার আদরের নাতবউ কাজ করার পরিবর্তে রান্নাঘরে বসে মোবাইল চালিয়েছে। নাম কামাইতে রান্নাঘরে যাওয়া ছিল। মডেলিং এজেন্সি থেকে তার নতুন কাজ সে পেয়েছে। আজ যেতে হবে। তাইতে পারমিশন পেতে জানি সহজ হয়, তাই ঢং ধরেছে। তালুকদার বাড়ি থেকে বেশ অনেকটা দূরই খোলা মাঠ। আর খোলা মাঠের একপাশে সুন্দর একটা বিশাল আম গাছ। ডালপালাগুলো বিশাল বিশাল। মাঠের একপাশে ফুল গাছ আছে কিছু। ফুল ফুটলে অসম্ভব সুন্দর লাগে সেদিকে তাকিয়ে থাকতে। তবে এখন দূর আকাশের দিকে মেহের তাকিয়ে আছে। হঠাৎ পেছন থেকে কেউ বলে ওঠে, জাফরান মেহের তালুকদারের মুড অফ করলো কোন আল্লাহর বান্দা? তীব্রের এই সকাল সকাল উপস্থিতি যদিও এর আশা ছিল না, তবে বেশ খুশি হয় সে। তবে বিষয়টা বুঝতে দেয় না। তীব্র আবার বলে, তোরা এত পাত্তা দেখিয়ে কি এমন ঢং করছস? কোথায় ঢং করলাম? চুপ থাকবি না। তোর নীরবতা আমার ভালো লাগে না। আমার সাথে থাকলে পটর পটর করবি। তা সারফারাজ রেদওয়ান তীব্র যে নীরবতা প্রেমী থেকে শব্দপ্রেমী হয়ে উঠেছে তা কি সে জানে? মানে? ও জানে। কেন, তোর কি আমার এই আমিকে অপছন্দ নাকি? আমার তো তুমি নামক মানুষটাকে বড্ড পছন্দ তীব্র। আহা, আমি ধন্য ধন্য। মেহেরের পছন্দ নাকি আমি? তোমার সাথে আর কথাই বলবো না। তাহলে কার সাথে কথা বলবি? ওই নেহালের সাথে? তীব্র, তখন আমরা বাচ্চা ছিলাম। বয়স ছিল আমার মাত্র 8। তখন আমি ওর সাথে খেলেছি বলে কি তুমি সারা জীবন ওর কথাই বলবে? তুই খেলবি কেন? আমি কি ছিলাম না সেখানে? তুই আমার, তাহলে তুই কেন ওই ছেলের সাথে খেলবি? আসো এখন ঝগড়া বাঁধায় ছোটোবেলার ঘটনা নিয়ে। মেহের তীব্র দুজনেই হাসে। আর তাদের হাসি দেখে হাসে মাহিন। বোনের মন ভালো করতে আইসক্রিম কিনতে গিয়েছিল সে, তাই তো একটু দেরি হওয়া। আর এসে যখন বোনের পাশে নিজের বেস্ট ফ্রেন্ডকে দেখলো তখন নিশ্চিন্ত হলো। বোনের খুশি সবচেয়ে বেশি। তীব্র যে মানুষ হিসেবে এবং ওর বোনের আপন কেউ হিসেবে সেরা, সেটা ও খুব ভালো করেই জানে। মুয়াজকেও একটা ছবি পাঠিয়ে দেয়, যাতে বেচারা বোনের জন্য পারফেক্ট কাউকে খোঁজা বন্ধ করে। উল্টো পথে গাড়ির দিকে যাওয়ার সময় মাহিনের দেখা হয় জারিনের সাথে। মাহিনের হাতে আইসক্রিম দেখে জারিন লাফিয়ে উঠে বলে, মাহিন ভাই, তুমি কি প্রেম করো? 2টা আইসক্রিম নিয়ে ঘুরছো? বাহ বাহ, ফাজিল দিব এক চর। তা তোর বড় বোন মারিয়াম কিন্তু খারাপ না। আমাকে তুই পার্মানেন্ট ভাইয়া বানাতে পারিস। মাহিন ভাই থেকে দুলাভাই বিষয়টা খারাপ না। তবে তুমি আমার মামাতো বোন মারিয়াম আপুকে কোথায় দেখলে নাকি মজা করছো? এই নে আইসক্রিম খেতে খেতে বাসায় যা। আর শোন, তোর আমাকে কি মজার মানুষ মনে হয়? শেষের কথাটা সিরিয়াস কণ্ঠে বলে মাহিন। জারিনের ছোট মাথায় মাহিনের শেষ কথা ঢোকে না। তবে আইসক্রিম পেয়ে সে বড্ড খুশি। সালিম বলেছিল আজ আসবে। সাথে করে নাকি ওর সিনিয়র বড় ভাইও আসবে। প্লেসটা তো এই আশেপাশে ছিল। আর ওই হাতারাম এখনও আসেনি। তখনই জারিনের নজর যায় মাঠের ওদিকটায়। তার বান্ধবী আর একটা ছেলে। খুশিতে গদগদ হয়ে ওঠে সে। একবার যেতে চাইলেও নিজেকে শাসিয়ে বলে ওঠে, জারিন তুই তো ভালো বাচ্চা, বড়দের কথা শুনতে যাওয়ার কোনো দরকার নেই। আজকে বিয়ে দিলে কালকে নিজেই বাচ্চার মা হয়ে যাবা। এখন নিজেকে বাচ্চা বলছো? সো স্যার জারিন। শারিমের কণ্ঠস্বরে ওর বাচ্চামা কথার প্রতিক্রিয়া শুনে লজ্জায় কুঁকড়ে যায় ও। ভেতরে ভেতরে অগ্নিকূপ হলেও এ ছেলের সামনে আসলে কিংবা আশেপাশে থাকলে ভেজা বিড়াল হয়ে যায় সে। এটা হয়তো ভালোবাসার ব্যক্তির কাছ থেকে ভালোবাসা পাওয়ার কৌশল। ভালোবাসা তো আর কৌশলে পাওয়া যায় না। একেবারে ঈদের পর ভার্সিটি যাবে বলে ঠিক করেছে মেহের। এখন তার আরও কাজ আছে। সেই কাজগুলো সম্পন্ন করতে হবে যে।
ম্যানেজমেন্টে পড়াশোনা করছে সে। নিজের ব্যবসা দেওয়ার যদিও বা ইচ্ছে আছে, তবে তার এই সুপ্ত বাসনা যে কবে সত্যি হয়ে সামনে আসে তারই অপেক্ষা। আব্বু টাকা দাও, ঈদে শপিং করব। মেহেরের কথায় মহাসিন তালুকদার পকেট থেকে টাকা বের করতে নেবেন, তার আগেই মোবারক তালুকদার বলে ওঠেন, হে রে মেহের, তোর বোধ বুদ্ধি বলতে কিচ্ছুটি নেই নাকি? তোর মা, চাচি, ফুপু, ভাবি, বোন ওরা কি কেউ শপিং করেছে? তাহলে তোর করতে হবে কেন? দাদা, তোমার বউ তো মরে গেছে, তুমি জীবিত আছো কেন? এই কথাটা মুখে বলতে চাইলেও মেহের চেপে যায়। মহাসিন তালুকদার তাকে টাকা দিয়েছে, এই হলো। বৃদ্ধ মানুষ আউল ফাউল বকছে, বকুক গিয়ে, তাতে কান দিলে চলবে না তার। গান গাইতে গাইতে সেখান থেকে কেটে পড়ে মেহের। মোবারক তালুকদার বলে ওঠেন, তোর কারণেই তোর মেয়ে বিগড়েছে মহাসিন, একটু শাসন কর, নয়তো দেখবি একদিন এক ছেলের হাত ধরে তোর মান সম্মান ডুবিয়ে পালাবে। যার ভয়ে গুন্ডারা পালায় সে পালানোর মতো মেয়ে না আব্বা, মুচকি হেসে মনে মনে বলেন মহাসিন তালুকদার। মেয়ের শিক্ষা দীক্ষা চালচলন নিয়ে তার চিন্তা নেই, মানুষের মতো মানুষ গড়েছে। তবে ভয় একটাই, কারো প্ররোচনায় পড়ে সে যেন তার মেয়েকে শেষ না করে দেয়। মেয়েটা যে ওনার কথা দ্বিমত করে না। ইস, ওবার যদি মাহিনের কথাটা শুনি মেয়ের মনোভাব বোঝার চেষ্টা করত, তাহলে হয়তো তার মেয়ের চরিত্রে কেউ দাগ লাগাতে পারত না। তবে তার আফসোস হয় তুর্জয়ের জন্যে। হীরা হারিয়েছে তুর্জয়। ভাবিমা, চলো না শপিংয়ে যাই। রান্নাঘরে গিয়ে আর্জি করছে মেহের। তৃষ্ণা কিছু বলার আগে নুরিয়া বলে উঠেছে, দেখছো তো রান্না করছি, এখন এসব আবদার করো না, যাও তো। তোমার কাছে কে কী বলেছে? আমি আমার ভাবিকে বলেছি। চলো তো ভাবি। মেহের টেনে নিয়ে আসে তৃষ্ণাকে। পাশে টিস্যুর বক্স থেকে 2টা টিস্যু নিয়ে মাথার ঘাম মুছে দেয়। বলে ওঠে, ভাবি, তুমি এই গরমে রান্নাঘরে কেন? আর রান্না তো সকালেই শেষ, তাহলে ওই নটাঙ্কির সাথে তুমি এখানে কেন? ছুটকি, তুমি তো জানো তোমার ভাইয়া সকালবেলা রাগ দেখিয়ে চলে গেছে, ঠিক মতো খায়নি, আর বাইরে তো খাবে না, তাই আর কি। ওহো, তাই আমার ভাবি আমার ছোটদা ভাইয়ের জন্য রান্না করছে স্পেশাল কিছু? ওকে ওকে, তবে চাইলে কিন্তু আমার ছুটকিও খেতে পারে। অবশ্যই ভাবিমা, তবে তুমি এখন যাও তো, আমি তোমার রান্না দেখছি, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, বেলা গড়িয়ে যাবে নয়তো। আরে না, তুমি ছোট মানুষ, হাত পুড়িয়ে ফেলবে। আরে আমায় এখন বিয়ে দিলে 2 দিন পর মামি ডাক শুনবা। যাও তো, আমি রান্না পারি, তাই চিন্তা করতে হবে না। তৃষ্ণা মুচকি হেসে উপরে চলে গেছে। মেহের রান্নাঘরে গিয়ে দেখে নুরিয়া তার স্যুপ নিয়ে যাচ্ছে। একটু আগে বাড়ি ফিরেছে, হয়তো অডিশন দিতে গিয়েছিল। যাকগে ওর কথা। মেহের গিয়ে চুলার পাশে দাঁড়িয়ে গুনগুনিয়ে গান গাইতে থাকে। এ মেহের, এখানে কি? মায়ের ডাকে সেদিকে তাকায় সে। মুচকি হেসে বলে ওঠে, ভাবি ছোটদা ভাইয়ের ফেভারিট ভেজিটেবল রান্না করছে, ফ্রেশ হয়নি এখনও, তাই আমি দেখব বলে ভাবিকে পাঠালাম। মেয়ে জন্ম দিলাম আমি, বড় করলাম, আর এই মেয়ে একদিনও আমার কষ্ট দেখল না। তবে ভাবির কষ্ট ঠিকই চোখে পড়ল। আমায় তো আর ভালোবাসে না, দেখবে কিভাবে? আহা আম্মু, তুমিও না, আমি তো তোমাকে একটু না অনেকখানি ভালোবাসি। তবে তোমার কাজ করে দিলে তো তুমি আমায় বকবা না, আর তোমার বকা না খেলে যে আমার শান্তি লাগে না। শোনো ফাজিল মেয়ের কথা, যাও, এই গরমে এখানে থাকতে হবে না, আমি দেখছি। না না, তুমি যাও, শুনেছি তো গেস্ট আসবে, গিয়ে রেডি হও। তো আম্মু, কারা আসবে? আসবে না, এসেছে তোয়াকে দেখতে। তোয়াকে না, ছোট চাচু বিয়ে দিবে না? তাহলে এখন তোমার পছন্দের ছেলে, পছন্দ করে যা হওয়ার হচ্ছে। এই দেখা দেখি তো বাকিদের সাথে পরিচয়ের জন্য। মেয়ের আর কথা বাড়ায় না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। রাবেয়া বেগমকে চুলো বন্ধ করতে দেখে উপরের দিকে যেতে নেয়। পথিমধ্যে তুর্জয়ের সাথে দেখা হয়, তবে এড়িয়ে যায় মেহের। হাতের মুঠো ফোনটাও সশব্দে বাজতে শুরু করেছে। তোয়ার রুমে যাওয়ার ইচ্ছা থাকলেও সেখানে না গিয়ে নিজের রুমে চলে আসে সে। ফোন রিসিভ করে কথা বলতে শুরু করে। অপর পাশের কথা শোনা যায় না। গুড নুন স্যার। না না স্যার, আমি দেখছি। জি স্যার, সময় বলবে সব। স্যার, বিশ্বাস আছে তো? আমি নিজের বাপকেও ছাড়ব না যদি সে ক্রিমিনাল হয়। তবে স্যার, আমি সত্যের সাথী হব। স্যার, ভুল বুঝলে বুঝতে পারেন, তবে আমি আইনি ব্যবস্থার মুখাপেক্ষী থাকতে চাই না। আমাদের দেশের আইনি ব্যবস্থা এতই দুর্বল যে কত শত ক্রিমিনাল এখন খোলা আকাশের নিচে বসে বসে নতুন ক্রাইম করার গুটি সাজাচ্ছে। গুড বাই স্যার। কয়েক মিনিটের কথোপকথনে মেহেরের মুখে লাল আভা ফুটে উঠেছে। চরমভাবে রেগে গেছে সে। দেয়ালে সজোরে আঘাত করে নিজেই নিজেকে বলছি, এই 3rd ক্লাস নিয়মকানুনের বেড়াজালে কত নির্দোষ বিনা দোষে শাস্তি পাচ্ছে, আর প্রকৃত দোষীরা গায়ে খোলা বাতাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। আই নিড টু ফাইন্ড আউট টাইকুনস লিডার। কফি শপে বসে কারো অপেক্ষা করছে তীব্র। অপেক্ষা একটু বেশি হয়ে গেছে হয়তো, তাই সে প্রচণ্ড বিরক্ত। তখনই গেট দিয়ে প্রবেশ করতে দেখা যায় সানিমকে, সঙ্গে আছে জারিনও। তীব্রকে দেখে এগিয়ে আসে এদিকেই ওরা। ভাই,
সালিমকে ইশারা করে বসতে বলে সে। সম্পর্কে দুজনের চাচাতো ভাই হলো, একে অপরের সিনিয়র জুনিয়র হিসেবেই এখন অবস্থান। দেশেই বসবাস থাকলেও বছর 2 আগে বিদেশ ভ্রমণ গিয়ে আঙ্কেলের সাথে সালিমের পরিচয়। তারপর থেকে সালিমও যোগ দিল ওদের সাথে। দেশে এসে ওদের হয়ে কাজ করতে লাগলো। ভাই, ও হচ্ছে জারিন, মেহেরের ফ্রেন্ড। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তা তুমি কেমন আছো ছোট আপু? কিছুক্ষণ গল্প করে খাবার আশায় খেয়ে নেয় ওরা। জারিন বিদায় জানিয়ে চলে যায়, আর সালিম ওকে পৌঁছাতে না গিয়ে তীব্রের সামনে বসে থাকে। তীব্র এবার ওকে বলেই ওঠে, ভাই তুই তোর গার্লফ্রেন্ডকে পৌঁছাতে যা, একটু কেয়ার দেখা। মেয়ে মানুষ কেয়ারের পাগল হয়। আর মেহেরের সামনে কিন্তু যাস না, চিনে ফেলবে তোকে, পরে কিন্তু মায়ের খেলে আমার কিছু করার নেই। সারে মাথা ঝাঁকিয়ে সায় দিয়ে চলে যায়। ভাইয়ের সামনে গেলে ভেজা বিড়াল সাজে, আর ভাইয়ের আড়ালে অন্যদেরকে তার সামনে ভেজা বিড়াল সাজতে বাধ্য করে। সালিম বেরিয়ে দেখে জারিন দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবে, আমি যদি না আসতাম এই মেয়ে কি এখানেই দাঁড়িয়ে থাকতো? মাহিন, মোয়াজ একসাথে বসে আছে। দুই ভাইয়ের অনেক দিন পর একসাথে হওয়া। মোয়াজ ভাইয়ের দিকে তাকিয়ে আছে। এভাবে একসাথে বসা তাদের হয় না অনেক দিন। মাহিন বলে ওঠে, জানিস মোয়াজ, আজ আমি তোকে একজনের সাথে দেখা করাবো। কার সাথে বর্দা ভাই? আছে কেউ একজন, তবে চল হাঁটা পথে পা বাড়াই, তখনই না দেখা করাতে পারবো। তোমার কি কিছু হয়েছে? কেন রে? কেমন যেন বিধ্বস্ত লাগছে। হঠাৎ করে মাহিন থেমে যায়। মোয়াজকে শক্ত করে জড়িয়ে ধরে। তার চাপা স্বভাবের ভাইয়ের মনোভাব সে বুঝতে পারে না, তবে এতটুকু বুঝে যায় যে তার ভাইয়ের মন ভালো নেই, তার ভাইটা ভালো নেই। মোয়াজ কোনো মেয়ে কেন তার পুরুষের মুখে অন্য মেয়ের নাম সহ্য করতে পারে না। মেয়েরা এমনই হয়, সব দিয়ে দিতে পারলেও নিজের পুরুষের মন মস্তিষ্কে শুধু তার আনাগোনা থাকবে এইটাই চায়। স্নেহার কথা মনে আছে? আবারও এত বছর পর ওই শয়তান মেয়েটার নাম ভাইয়ের মুখে শুনে কিছুটা অবাক হয় মোয়াজ। এই মেয়েটার কারণেই তো ওর প্রাণচঞ্চল ভাইটা এমন চুপসে গেল। আর মেয়ের এত চেষ্টা করেও পারল না ভাইকে আগের মতো করতে। ধোকা দিয়েছিল ওই কালনাগিনীটা ওর ভাইকে। ওর ভাইয়ের সাথে 1 বছর সম্পর্ক চালিয়ে আরেকজনের সাথে ছাপড়িগিরি কাজকর্ম করা অবস্থায় ধরা পড়েছিল। ভাই এতদিন পর আজ সকালে ও মারা গেছে, বুঝেছিস তো? আজ উপলব্ধি করলাম এখন অবধি আমি ওর মায়ায় আটকে ছিলাম। তাই তো কারোর সাথে সম্পর্কে জড়ানোর আগে ওর কথা বলতাম, আর সবাই এড়িয়ে যেত আমায়। ভাই আমার কিভাবে মরল স্নেহা? HIV-তে আক্রান্ত ছিল। আজ সকালে হসপিটালে মারা গিয়েছি। ওর বন্ধু সোনিয়া ফোন দিয়েছিল। ভাই তুমি কি নতুন করে সম্পর্কে জড়িয়েছ? মাহিন অবাক হয়, মাথা ঝাঁকিয়ে সায়ও দেয়, তবে পরক্ষণেই কিছু ভেবে থেমে যায়। মোয়াজকেও থামিয়ে দেয়, বলে ওঠে, মৃতদের সাথে দেখা করার মানে হয় না। আমি ওকে ক্ষমা করে দিয়েছি, তুই বরং তোর ভবিষ্যৎ ভাবির সাথে দেখা করতে চল। মেয়েটা বুদ্ধিমান আছে, আমাকে বলবো ওর বাসায় প্রস্তাব পাঠাতে। তো আর বিয়ে ফিক্সড। ওর পছন্দের পুরুষ কিনা আদৌ তা বোঝা যাচ্ছে না। মেয়ের বার কয়েক ওকে জিজ্ঞাসাও করেছে যে সত্যি কি ও এই ছেলেকে পছন্দ করে নাকি জোরপূর্বক রাজি হয়েছে। তো আর কোনো জবাব দেয়নি, এড়িয়ে গেছে বিষয়টা। জায়েন নিশ্চিন্তে ঘুরছিল। বিয়ের বাড়ি বলে কথা। জায়েন জানে না কেন 1 সপ্তাহের মধ্যে বিয়ের ডেট ফিক্সড হলো। সে জানতেও চায় না। বিয়ে একদিন না একদিন তো হতেই হতো। একদিন আগে কি একদিন পরে এই যা। জায়েন শোন। বলো আম্মু। এইভাবে পুরো বাড়ি না ঘুরে বোনের কাছে যা। দেখ তো মেয়েটার মুখ এমন লটকে আছে কেন? ওর পছন্দের ছেলের সাথেই তো ওর বিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি দেখছি। জায়েন তোয়ার ঘরের দিকে যেতে যেতে ভাবতে থাকে, সত্যি তো তোয়ার এত মন ভার কেন? কোনো কারণবশত কি ও এই বিয়েটা করতে চাইছে না? আর করতে না চাওয়ারই বা মানে কি? মহিব ভাই তো ওর পছন্দের পুরুষ, তার সাথেই তো ওর বিয়ে হচ্ছে। তোয়ার ঘরে শুয়ে শুয়ে মোবাইল টিপছে মেহের। অনেক চেষ্টা করে যখন তোয়ার মুখ থেকে কিছু বের করতে পারেনি, তখন বিরক্ত হয়ে ফোন চালানো শুরু করেছে। তবে মোবাইল চালানো তো দেখানো মাত্র কি যেন ভাবছে সে। জায়েনের উপস্থিতিতে ওর ভাবনা ব্যাঘাত ঘটে। কিরে শয়তান, মেয়েদের ঘরে যে নক করে আসতে হয় তুই জানিস না? আমার বোনের ঘরে আসতেও আমার পারমিশন লাগবে? তুই এখানে কি করস? যা তোর ঘরে যা। বেয়াদব, আমি তোর 1 মাসের বড়, ভুলে যাস না? বড় বোনের সাথে কেমন ব্যবহার তোর? আপনি তো আমার বড় আপা লাগেন। তো আপা আপনার আমি কি সেবা করতে পারি? জায়েন ঝগড়া করিস না তোরা। ঝগড়া করলে বাইরে গিয়ে কর, আমার মাথা ব্যথা করতেছে। জায়েন মেহের দুজন দুজনের মুখের দিকে তাকায়। মেহের চোখ টিপ দেয়। জায়েন বিষয়টা বোঝে না, তবে মেহেরের কথা শুনে বুঝে যায় আসলে কিসের জন্য এই মেয়ে ওকে চোখ টিপ দিয়েছে। জায়েন একটা জিনিস ভেবে, দেখেছিস ঈদের আর আছে 5 দিন, আর এর মাঝেই ওর বিয়ে। নিশ্চয়ই কাজ করার জন্য বুয়াকে টাকা দিতে পারবে না, তাই ঈদের পরদিন বিয়ে দিয়ে পার্মানেন্ট বুয়া নিয়ে যাবে। ঠিক বলেছিস।
আমি তো ভেবেই দেখিনি বিষয়টা। তোয়া নামের কাজের বেটি খুঁজে পাওয়া কঠিন। ওর বিয়ের পর আমরা বলতে পারবো এই কাজের বেটি তোয়া, এইদিকে আয় তো। হা হা করে হেসে দিল জাইন। মহিবরা মোটেও অমন না। ওদের বাড়িতে কাজ করার জন্য অনেক মানুষ আছে। রান্নাবান্না ঘরের মানুষেরা করে শুধু, আর বাদ বাকি কাজ বোয়ারা করে দেয়। জানি তো। আমাদের কথাই সত্য, তাই তো তোর মুখ লটকে আছে। ইস, শ্বশুরবাড়ি গিয়ে আমার বোন গরুর ভুঁড়ি পরিষ্কার করবে, কত কিউটুনি লাগবে। আরে আমার তো ভয় লাগছে, তাই মন মরা। আর তোরা কী সব কাজ নিয়ে পড়েছিস? জাইন মেহের দুজনেই বোঝে তোয়া ভয় পাচ্ছে, তবে কিসের ভয় সেটা জাইন না বুঝলেও মেহের বুঝে যায়। এই বিয়ে শাদী নিয়ে অনেকের অনেক স্বপ্ন থাকলেও কেউ কেউ আছে যারা এই বিয়ে ভয় পায়। মনে হয় আমি কি এই বিয়ের জন্য প্রস্তুত? আমি কি সংসার মন দিয়ে করতে পারবো? আমি কি আমার সব দায়িত্ব পালন করতে পারবো? এমন অসংখ্য ভয় অনেকের মনেই বিয়ের আগ দিয়ে জেঁকে বসে। এমন রোগকে গ্যামোফোবিয়া বলে। গ্রিক শব্দ গ্যামো অর্থ বিয়ে, আর ফোবিয়া অর্থ ভয়। এই সম্বন্ধে একটা আর্টিকেল পড়েছিল মেহের, তাই তার জ্ঞাত এত বিষয়টা। তোয়া, তুই তোর ভয়ের কথা মহিব ভাইকে বলেছিস? বলেছি। ও মনে করেছি আমি ফাজলামো করছি। আমি সত্যি ওর সাথে থাকতে চাই, তবে আমার বড্ড ভয় করছে। আমি কি পারবো সব সামলাতে? ঢং বন্ধ কর। কিসের ভয়? নাচবি, গাইবি, বিয়ে করবি, বিন্দাস জামাই নিয়ে সংসার করবি। জাইন, তুই যা তো। ও এমনিতেই ভীত। তুই বাইরে গিয়ে গ্যামোফোবিয়া নিয়ে রিসার্চ করে পড়ে আসবি। যা এখান থেকে। এক প্রকার ধাক্কিয়ে রুম থেকে বের করে দিয়েছে জাইনকে। বেচারা জাইন এত রিসার্চ করতে পারবে না, বিধায় নিচতলার পথে হাঁটতে থাকে। নিচতলা গিয়ে টিভি দেখলেও শান্তি। ড্রয়িং রুমে বড়রা বসে কী নিয়ে আলোচনা করছে দেখেও অদেখা করে টিভি জুড়ে বসে পড়েও। তানমি বেগম চা দিতে ড্রয়িং রুমে এসেছিলেন। ছেলেকে নিচে দেখে রাগান্বিত কণ্ঠে জিজ্ঞেস করেন, জাইন, তোকে না তোয়ার কাছে যেতে বলেছিলাম, এখানে কি করছিস? তোয়ার কাছে মেহের আছে, ওই তো আমার রুম থেকে বের করে দিল। কি গ্যামা নাকি গেয়া কি সব নিয়ে খোঁজাখুঁজি করতে বলছে। আমি পারবো না বাবা, তাই টিভি দেখছি। ভাগ্যিস বাড়িতে আরও একটা মেয়ে ছিল, নয়তো তোর মতো ফাজিল ভাই থাকলে তো অত কারোর সাথে কিছু শেয়ার করতেই পারতো না। মেহেরের সাথে শেয়ার করে উল্টে ফেলে। মুখ ভেঙচি দিয়ে আবারও টিভি দেখা মনোযোগ দেয় জাইন। হাতের ট্রে দিয়ে আলতো আঘাত করেন তানমি বেগম। জাইন ব্যথা না পেয়েও বাচ্চাদের মতো ব্যথা পাওয়ার ঢং করতে থাকে আর বলতে থাকে, আমাকেও বিয়ে দিয়ে অন্যের বাড়ি পাঠিয়ে দাও। তোয়াকে পাঠিয়ে দিবা তাই যত্ন আত্মি করতেছ। আমাকে পাঠিয়ে দাও, এতে আমিও একটু যত্ন আত্মি পাবো। মেহের তোয়াকে আয়নার সামনে দাঁড় করিয়েছে। কাঁধে ফেলে রাখা ওড়নাটা ওর মাথায় দিয়ে বলে উঠছে, দেখ তোয়া, বিয়ে একদিন না একদিন সবাই করে, তবে বিয়েতে মত থাকাটা জরুরি। এই ভয়ের পরেও তোর কি মত আছে? ভয় যদিও হচ্ছে, তবে আমি তো এই দিনেরই অপেক্ষায় ছিলাম। মহিব ভাইকে ভেতরে ভেতরে খুব করে চাইতাম। গত পরশু যখন উনি নিজ থেকে আসলেন তখন আমিও নিজের মনের ভাবনা তাকে জানিয়ে দিয়েছি। তাই তো এগুলো বিষয়টা। তোর ভয়টা অস্বাভাবিক কিছু না। তুই ভয় পাচ্ছিস দায়িত্ব পালনের কথা ভেবে। তুই ভয় পাচ্ছিস সংসার ধর্ম পালন করতে পারবি কিনা এই ভেবে। তুই মানিয়ে নেওয়ার ভয়ে ভীতস্ত, তাই না? আমার আম্মু, তোর আম্মুকে দেখেছিস? তারা সব সময় নির্ভয়ে নিজেদের দায়িত্ব পালন করছে। তারা তো ভয় পাচ্ছে না। পারছে তো, দেখবি তুইও পারবি। এটাই তো ভয়। আম্মু চাচি কত সুন্দর দায়িত্ব পালন করছে, আমি রান্না জানলেও কি ওদের সাথে মানিয়ে চলতে পারবো? সবাইকে কি গুছিয়ে রাখতে পারবো? পাগল মেয়ে, তোর কেন গুছিয়ে রাখতে হবে সবাইকে? তুই রাখতে জানিস, ঘর এবং নিজেকে গোছাতে জানিস, যৌথ ফ্যামিলি দেখেছিস, সবার সাথে মানিয়ে নিতে পারিস। তাহলে ভয় কিসের? তুই পারবি। যদি না পারি, আম্মুর তো কথা শুনতে হবে। যদি ওরা আম্মুকে নিয়ে উল্টাপাল্টা কিছু বলে? মহিব ভাইয়ের পরিবার কেমন তুই জানিস না? আমাদের প্রতিবেশী ওরা। সাদিয়া ভাবিকে দেখিসনি তুই? তাহলে কেন এত চিন্তা? তুই পারবি। তুই নিজেকে বোঝাতে পারলেই তুই পারবি। বুঝেছিস? কি বুঝলি? আমি পারবো। আমার বিশ্বাস আমাকে সাহায্য করবে। ভালোবেসেছি যখন, তখন ভয় পাবো কেন? গুড। এখন আমার মাথা টিপে দে। তোকে বোঝাতে বোঝাতে মাথা ব্যথা করছে। মেহের তোয়া দুজনেই হেসে দেয়। তোয়া বোনের মাথা আলতোভাবে টিপে দেয়। খুনসুটিতে ঘেরা এই সম্পর্কটা কখনো বোঝাতে, কখনো সাহায্য করতে, কখনো বা একে অপরের সিক্রেট গোপনে পাশে থাকে। এই সম্পর্কের মিষ্টতা ভালোবাসতে শেখায়, তবে কিছু কিছু তিক্ত সম্পর্ক ভাই বোনের ভালোবাসায় দাগ লাগায়। বাবা শাফিন রেদওয়ানের সাথে কথোপকথন শেষে ফোন রেখেছে মাত্র তীব্র। বাইরে ঝুম বৃষ্টি। বারান্দা দিয়ে বৃষ্টির পানি ঝাপটা দিয়ে ঘরে আসছে। বৃষ্টিতে ভেজার ইচ্ছে থাকলেও সেই ইচ্ছেটা দমন করে সে। প্রতিটা বৃষ্টির ফোঁটা তার হৃদয়ে বারংবার প্রিয় মানুষটা নিয়ে ভাবতে বাধ্য করছে। এই বৃষ্টিরা যেন তাকে বলছে, তীব্র, ওকে নিয়ে আয়। কেন এই দূরত্ব? কবে আসবে সে তোর সাথে আমাদের স্পর্শে?
তীব্রের কাছে জবাব নেই। সে দিতে পারবে না, সে পারবে না তার প্রিয়তমাকে তার সাথে জুড়তে। সে যেই কাজের সাথে যুক্ত, এই কাজে যে বড্ড বিপদ। কখন কিভাবে যে কি হয়ে যাবে সে নিজেও তো জানে না। তাছাড়া এখন তো পুলিশেরাও লেগেছে টাইকুন সাম্রাজ্যের খোঁজে। ধ্বংস হওয়া মুহূর্তের কথা, তবে গড়ে তোলা বিশাল সময়ের গাথা। ফোনের কর্কশ শব্দে নিজের ভাবনা ত্যাগ করতে বাধ্য হয় সে। ফোনে জলজল করছে তিতুমির নামটা। হয়তো ওরই কোনো গুপ্তচর। গুরুত্বপূর্ণ খবর জানাতেই এই অসময়ে ফোন দেওয়া। ফোন রিসিভের ইচ্ছে না থাকলেও সংবাদ জানতে কল রিসিভ করে সে। স্যার, একটা মেয়ে আপনার খোঁজ করছে। আপনার নাম ভাঙিয়ে খবর বের করার চেষ্টাও করছে গুটি কয়েক জায়গায়। তবে আপনার খবর বাইরে ছড়াতে আমি নিষেধ করেছি। গুড। তবে ওই মেয়ের অল ডিটেলস আমার চাই। স্যার, আমরা কণ্ঠস্বর শুনে বুঝতে পেরেছি ওইটা মেয়ে। তবে ওই মেয়ের একাংশও আমরা দেখতে পারিনি। পুরো কালো পোশাকে আবৃত ছিল সে। খোঁজ লাগাও, কিছু না কিছু তো বের হবেই। জি স্যার। কল কেটে তীব্র ভাবতে থাকে কে হতে পারে সেই মেয়ে। নারী বা যাই বলা হোক না কেন, কি দরকার তার তীব্রের? আর কিভাবে বা সেই নারী জানল ও এখানে আছে? এত কেন? তবে উত্তর সংখ্যা শূন্য। যাই হোক, এখন অন্য নারী নিয়ে চিন্তাভাবনা করে কী লাভ? এই মেয়ের তো সামনে আসতেই হবে, আর তা খুব শীঘ্রই। তাই এখন একে নিয়ে না ভেবে তীব্র ভাববে তার প্রিয়তমাকে নিয়ে। কল্পনায় একা সুন্দর সংসারটায় আরও কিছু জুড়ে দেবে। গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানো রিনির দিনকাল আজ কেমন জানি ফ্যাকাশে কাটছে। আজ পরীক্ষা শেষ হলো। কোচিং, প্রাইভেট সব কিছু আজ বন্ধও দিয়ে দিবে হয়তো। এই বন্ধে সে কি করবে ভেবে পায় না। বন্ধ শব্দটা চাইলেও এর সাথে ওর খুব বেশি একটা সখ্যতা নেই, যদিও বা 3 বান্ধবীর কাছাকাছি থাকা। তবে বাকি 2জন যাবে গ্রামের বাড়ি। বেচারি দাদা দাদি না থাকায় সে মুখী হতে পারবে না। আর নানা নানি তারা থেকেও তো নেই। মায়ের অ্যাডপ্টেড বাবা মা তারাই থাকে ছেলের বাড়ি। সেখানে কি আর বোঝা হইতে মন চায়? রিনি, আম্মু যা তো নিজ থেকে চিনি নিয়ে আয়। আমের আচার বানাচ্ছি, তবে চিনি কম পড়বে মনে হচ্ছে। যাচ্ছি আম্মু। রায়শা আরা অবাক হন। তার অকর্মা ঢেকে মেয়েটা এত সহজে রাজি হয়ে গেল? সন্দেহ ডানা বাঁধল তার মনে। তবে কিছুই বলল না। মেয়ের হাতে টাকা গুজে বেরিয়ে গেল। রিনি বিষয়টা বুঝতে পেরে বড় এক নিঃশ্বাস নিল। মনে মনে বলে উঠল, কিছুতে রাজি হওয়া বড্ড ঝামেলার। কেউ বিশ্বাসই করতে চায় না, সন্দেহ করে। নিচতলায় নামতে পাশের দোকানে সে দেখতে পায় জাইনকে। এই ছেলেকে দেখলে ওর কেমন জানি ঝগড়া ফিল আসে। মন চায় চুটিয়ে ঝগড়া করতে। তবে মা যদি জানে যে তার মেয়ে বাইরে ঝগড়া করছে, তাও আবার তালুকদার বাড়ির ছেলের সাথে, তাহলে নুলা বানাতে সময় নেবে না। মামা 1 কেজি চিনি দেন তো। রিনের কণ্ঠস্বর শুনে চা খাওয়ার ফাঁকে জাইন একবার দেখে নেয় তাকে। মেয়েটা 2 ঝুঁটি করেছে, একদম বাচ্চা লাগছে। অবশ্য 16 বছরের কিশোরীকে তো বাচ্চাই বলা যায়। তবে বাচ্চা হলেও এই নারী বেশ বুদ্ধিমতী আছে। কত ঝামেলার নেতৃত্ব দিয়ে নিজেকে নির্দোষ সাজিয়ে বিন্দাস ঘুরে ফিরেছে। ঈদের দিন দেখতে দেখতেই কাছাকাছি চলে এসেছে প্রায়। তালুকদার বাড়িতে ঈদের গরুও চলে এসেছে। এটা প্রতিবারই হয়। কিছুদিন আগে গরু কিনেন ওনারা, নিজেরা পোষণ করেন, তারপর কোরবানি। অনেক আত্মীয় স্বজন আমন্ত্রণও করেছেন। ঈদের আগের দিন তো আর গায়ে হলুদ মেহেদি অনুষ্ঠান করা হবে, আর ঈদের পরের দিন বিয়ে। সাধারণত আগের দিন গায়ে হলুদ, পরের দিন বিয়ে, এমনটাই দেখা যায়। তবে ওরা এবার ভিন্ন নজির করবে। জায়েন গরুটাকে দেখছি তো গরুর দায়িত্বে রাখা ছেলেটাকে দেখছে। ছেলেটার বেশ ভুঁড়ির চিন্তা মাথায় আসতে তো আর ভুঁড়ি পরিষ্কার করতে হবে এই কথা মাথায় আসে ওর। হাসতে থাকে, যে সেই হাসি না একেবারে অট্ট হাসি। এই সময় বিয়ের পোশাক পাওয়াটা টাফ। ঈদের শপিং নিয়ে প্রায় মানুষ ব্যস্ত। সকাল সকাল বাড়ির ছোটরা প্ল্যান করছে শপিং করতে যাবে। যেহেতু মেঘলা আকাশ, তাই সকাল সকাল যেতে সমস্যা নেই। এই বৃষ্টির মাঝে ঘোরাঘুরি করতে বেশ লাগে। তাছাড়া লাঞ্চ বাইরে করে পুরো বিকেলটা ঘোরাঘুরি করে কাটানো যাবে। মেহের যাবে না বলে জানিয়ে দিয়েছে। সে নাকি তার প্রয়োজনীয় সব অনলাইনে অর্ডার করেছে। এই মেয়ের বুদ্ধি শুদ্ধি বলে কিছুই নেই, এমনটাই বকছেন মোবারক তালুকদার। তার মতে এই অনলাইন কি আসল পোশাক পাওয়া যায় নাকি? সব হলো টাকা নষ্ট। বনু, এই ছুটির দিনে এমন করছিস কেন? চল না যাই, একসাথে কতদিন ঘোরাঘুরি করা হয় না বলতো? মোয়াজের কথায় মেয়ের ব্যস্ত ভঙ্গিমায় ভাইয়ের গালে আতুর স্পর্শ দিয়ে বলে ওঠে, তুমি আমার বড়দা ভাই যে বড় ভাবিকে দেখতে গিয়েছিলে, আমায় জানাওনি, তাই আমি অভিমান করেছি। তোমাদের সাথে যাব না আমি। মেয়ের কথায় প্রথমে ব্যতিব্যস্ত হয়ে সরি করলেও পরক্ষণে ওর মনে পড়ে ওদের মারিয়ামের সাথে দেখা করতে যাওয়ার বিষয়টা তো কেউই জানে না। তাহলে মেহের জানলো কিভাবে? প্রশ্ন করতে গিয়েও করে না। হয়তো বড়দা ভাই বলেছে, বলতেই পারে। তার তো কলিজা এই মেয়ে। মেয়ের ভাইকে যেতে বলে বিছানায় শুয়ে পড়ে, সে ঘুমাবে। মোয়াজ ব্যর্থ হয়ে চলে যায়। মাহিনও এসেছিল মানাতে মোহরের এক কথা সে যাবে না।
বাড়ির বউয়েরা, ছেলেরা, বিয়ের কনে সবাই গেছে শপিংয়ে। বাড়িতে আছে বাড়ির বড়রা। মায়া বেগমের শ্বশুর শাশুড়ি মারা গেছে বহু বছর আগে। একমাত্র ছেলে ছিলেন তুর্জয়ের বাপ। একা বিশাল বাড়িতে থাকা বড্ড ভয়ের, তাই স্বামী সন্তান নিয়ে বাপের বাড়িতেই থাকেন তিনি। ভাবিদের সাথে খুব একটা কথা কাটাকাটি হয় না, তবে হলে আর এ বাড়িতে থাকেন না। দিন কয়েকের জন্য শ্বশুর বাড়িতে গিয়ে ওঠেন। নামমাত্রিক ঘুমিয়ে বিছানা ছেড়ে দেয় মেহের। তৈরি হয়ে নেয়, সুন্দর করে ব্রাউন লং টপসের সাথে কালো হিজাব আর মাস্ক পরে নেয়। চোখে কালো সানগ্লাস লাগাতে ভুল হয় না ওর। নিজের রুমের দরজাটা আরেকবার দেখে নেয়, না ভালো করেই লাগিয়েছে। বারান্দায় গিয়ে আম গাছ বেয়ে দেয়াল টপকাশে। তার বারান্দার সাথে সংলগ্ন আম গাছ আর আম গাছের সাথে লাগোয়া গোডাউনে আটকে রাখা হয়েছে কাউকে, মুখটা শক্ত করে কাপড় দিয়ে বাঁধা। তীব্রের হুকুমে আটকানো হয়েছে একে। এসআরকে কেন দরকার জানাটা তার জন্য যেন ফরজ হয়ে গিয়েছে। নিজেকেও কালো পোশাকে আবৃত করে উপস্থিত হয় তীব্র। অন্ধকারে এই কালো পোশাক বুঝতে দেয় না প্রতিপক্ষ আসলে কোথায় অবস্থান করছে, তাই একে সুরক্ষিত থাকার এক অবলম্বন বলাই যায়। হে ইয়াং লেডি, আমাকে এসআরকে কি দরকার আপনার? ভারী কণ্ঠে তীব্র জিজ্ঞাসা শুরু করে। এপাশে নারী জবাব দেয় না। তীব্র বিরক্ত হয় জবাব না দেওয়ায়। তবে তখন তিতুমির দৌড়ে এসে বলে, স্যার আপনি কেন এসেছেন? আমায় বলে আমি আপনার হয়ে কাজটা করে দিতাম। আপাতত এর মেয়ের মুখ দিয়ে কথা বের করো। এর মুখে কাপড় বাঁধা, দাঁড়ান খুলতাছি। তীব্র নিজের ওপর রাগ লাগে। মেয়েটার মুখে কাপড় বাঁধা থাকলে কথা বলবে কিভাবে? শুধুই তার মুখের বুলি নষ্ট হলো। তিতুমির হাত খুলে যাওয়ার সময় তীব্র বলে ওখানকার লাইট জ্বালিয়ে দিতে। তিতুমিরের সাথে ঝগড়া করা মেয়েটার কণ্ঠ কেমন জানি পরিচিত লেগেছে তার। এখন দেখার পালা এই কিসেই। যদি দুজন এক হয় তবে তো আর ছাড়া যাচ্ছে না। অন্ধকার রুমটা আলোয় ভরে যেতেই মেয়ের চোখে আলো লাগে। চোখ খুলতে কষ্ট হয়, তবে মুহূর্ত বাদে চোখ খুলতে সক্ষম হয় সে। চোখের সানগ্লাসটা টানা হেঁচড়ায় কোথায় যেন পড়েছে, জানা নেই ওর। তবে এখানে এসে যে পৌঁছে এই অনেক। টাইকুনের লোকদের হেফাজতে এসেই পড়েছে ও এটা ওর খুব করে জানা। মেহের মনে মনে বলছে, শালা তোরা কি মনে করছস তোরা একজনকে স্যার বলবি আর আমি তাই বিশ্বাস করে নিব? তোদের স্যার এখানে আসেনি, আসতে পারে না, কেননা তার নিজের তো একটা স্ট্যান্ডার্ড আছে। তবে এটা কে তা তো আমার জানতেই হবে। এই মেয়ে কে তুমি? কণ্ঠটা মেহেরের কাছে চেনা চেনা ঠেকে, তবে কিছু না বলে হঠাৎ করে হামলে পড়ে সামনের মানুষটার উপর। তীব্র তো চোখ দেখেই যা বোঝার বুঝে ফেলে। মেহেরের আক্রমণকে অগ্রাহ্য করে ওর কানে কাছে মুখ নিয়ে বলে ওঠে, প্রিয়তমার দেখি প্রিয়তমর হতে তর সইছে না। পরিচিত মানুষের কণ্ঠস্বর ভেসে উঠতেই তৎক্ষণাৎ নিজেকে ছাড়ানোর প্রয়াস আরও বাড়িয়ে দেয় সে। ছটফটানি এতই বেড়েছে যে হাঁটুতে আঘাত করে শেষমেশ ছুটেছে। সামনের মানুষের দিকে আতঙ্ক ভরা দৃষ্টি থেকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মেহের সশব্দে বলে ওঠে, তীব্র। তীব্র তৎক্ষণাৎ মেহেরের মুখে হাত রাখে। হাত সরিয়ে ঠোঁটে আঙ্গুল রেখে হুঁশ করে, দেয়ালেরও কান আছে। এই নামটা হয়তো কোথাও বিস্তার ফারাক রাখেনি, তবে শত্রুপক্ষের কাছে এই নামটাও অনেক বড় লিড। মেহের নিজের পায়ের কাছে গুজে রাখা বন্দুক বের করে, তাক করে তীব্রর মাথা সুই ট্রিগারে আঙ্গুল। একটা চাপ দিলেই সব শেষ হয়ে যাবে। শপিং করতে এসে সবাই আলাদা আলাদা হয়ে পড়েছে। মহিবও যেহেতু এসেছে তাই ওর সাথেই তোয়া ঘুরছে। ছেলেটা যত্নবান আছে, তোয়ার পছন্দ সম্পর্কেও বেশ জানে। মহিবের অপছন্দের খাবারটাই তোয়ার বেশ পছন্দের, মহিব জানে। জানতে হয় এই বিষয়গুলো, নয়তো কি আর প্রিয় মানুষের প্রিয় হয়ে থাকা যায়? মারিয়াম ইন্টার্ন করছে ফজলুন্নেসা মেডিকেল কলেজে। সেখানকার দুই বন্ধু নিয়ে এসেছে শপিংয়ে। উচ্চবিত্ত পরিবারের সদস্য হয়েও ঈদে শপিং করবে না তা তো হয় না, তাই না? সুমাইয়া আর নাদিয়া সঙ্গে হয়েছে ওর। একই সঙ্গে একই কলেজে পড়াশোনা করে, এখন একই সাথে ইন্টার্ন করছে তিনজন। ভালো বন্ধুত্ব আছে বটে তিনজনার। মারিয়াম এখানে মাহিনকে দেখে চমকায়। এখানে আসবে বলেনি তো, ওদের শপিং শেষ। আজকে নাইট শিফট পড়েছে, তাই তাড়াতাড়ি শপিং করে নিল ওরা সকালই। সুমাইয়া আর নাদিয়া বিদায় জানিয়ে চলে যায়। মারিয়াম শপিং ব্যাগ হাতে ফোন দেয় মাহিনকে। শপিং মলে আসবেন বলেননি তো? তুমিও এখানে এসেছো বুঝি? আপনাকে আমি টেক্সট করেছিলাম, আপনি পড়েননি? সরি, খেয়াল করিনি। আচ্ছা ঠিক আছে, শপিং করুন, বাই। মারিয়ামের কষ্ট লাগে, এই ছেলেটা এমন কেন? মেসেজ সিন করে না, তাহলে কি ওনার কাছে ওর গুরুত্ব নেই? নেই, হয়তো মরিচিকার পেছনে ছুটছেও। সমস্যা নেই, হায়াত আছেই বা কয়দিন। 2 দিনের এই দুনিয়া, একদিন তো মরতেই হবে। সময় না দিলেই ভালো, এসবের প্রতি টানফান সৃষ্টি হবে না। ভাইয়াকে ফোন দিয়েছিল? আমার বউ, কথা বলবি? তুমিও না, তুমি তো বিয়েই করো নাই। আমি তো ভাবছি নুরিয়া ছোট বোন নরসিনের সাথে তোমার বিয়ের কথা বলবো। ওর বাড়িতে তো আমাদের মেনেই নিছে। খবরদার দুর্জয়,
আমার জন্য কোনো মেয়ে দেখার দরকার নেই তোর। যে মেয়ে পালাতে পারে তার পরিবারের বাকি সদস্যদের নিয়ে আমি ধারণা পোষণ করতে চাই না। ভাইয়া, আপনার চিন্তাধারা অনেক ছোট। হ্যাঁ, আমি জানি। তোমরা জেনে যাওয়াতে খুশিই হয়েছি। মাহিন সরে আসে সেখান থেকে। রাগের বহিঃপ্রকাশ কয়েকভাবে ঘটানো যায়। এই মেয়ের চালচলন ওর ভালো লাগে না, আর সেখানে নাকি এর বোনকে বিয়ে করবে ভাবা যায়। মাহিন সরে আসে ওখান থেকে। ওদের আশেপাশে থাকলে যখন তখন ঝগড়া লেগে সিন ক্রিয়েট হতে পারে। মাহিন চলে যেতেই নুরিয়া হাতের শপিং ব্যাগ ফেলে তুর্জয়ের থেকে তীক্ষ্ণ দৃষ্টি স্থাপন করে। বলে ওঠে, মাহিন ভাই আমার পরিবারকে ছোট করলো আর তুমি চুপচাপ শুনলে? কেমন জামাই তুমি, হ্যাঁ? কিছু বলতে পারলে না? কি বলতাম আমি? তুমি আমার সাথে পালিয়েছো দেখেই তো সবাই এমন কথা বলছে। আমার ভুল ছিল তোমার মতো কাপুরুষের সাথে পালানো। যে ছেলে নিজ বউয়ের হয়ে প্রতিবাদ করতে পারে না তাকে বিয়ে করাই আমার ভুল। নুরিয়া, বেশি বাড়াবাড়ি করছো। চিৎকার করা বন্ধ করো, সবাই দেখছে তো দেখুক। শুনে রাখো, নরসিনের সাথেই তোমার ভাইয়ের বিয়ে দেবো আমি। তুমি খালি দেখো কি করবা তুমি, তোমার জানতে হবে না। চলো, আমার আরও শপিং বাকি আছে। ফেলে দেওয়া ব্যাগগুলো আবারও হাতে তুলে নেয় নুরিয়া। যে বোনকে নিয়ে অপমান শুরু হলো সে বোনকেই বিয়ে দিয়ে এই তালুকদার পরিবারের সদস্য বানাবে সে। তালুকদাররা নিজেদের কিভাবে এই অহংকার সে চুরমার করে ছাড়বে। নরসিনকে তালুকদার বাড়ির পুত্রবধূ বানিয়ে নিজেও রাজ করবে ওই বাড়িতে।